প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মোহাম্মদ জাকির হোসেনের এক্সপেরিমেন্টাল ও ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস প্রদর্শনী হারমোনি অফ হিলিং। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। আরে এত সহজে অস্থির হলে চলবো? এখনো তো মেলা পথ বাকি চলতে। এখন তো ওয়ার্ডের কমিশনার হব, তারপরে পুরা ঢাকা শহরের মেয়র হব, তারপর টাকা হবে, গাড়ি হবে, 10তলা বিল্ডিং হবে। কি স্বপ্ন এখনো বাকি না অনেক? তুমি মিন্টু ভাইয়ের ব্যাপারে কিছুই জানো না, এজন্য তোমরা এমন করছো। ওর সম্বন্ধে আমাদের জানার কোনো ইচ্ছা নেই। ও কি এমন করেছে যে ওকে নিয়ে গর্ব করতে হবে? ওকে নিয়ে গর্ব করার মতো কোনো কিছু নাই, কিন্তু ও যা করেছে সেটা সারা জীবন মনে রাখতে হবে। তাই নাকি? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী নুসরাত জাহান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন নুসরাত? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনাকে পেয়েছি, আমরা গল্প করব, সাথে গানও শুনবো। অবশ্যই। গান নিয়ে তো এখন বেশি ব্যস্ত আছেন এবং আপনি সঙ্গীত বিভাগে লেখাপড়া করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো যেটা ভালো লাগার জায়গা, সেখানেই যখন মানুষ লেখাপড়া করার সুযোগ পায়, তাহলে সেটা নিশ্চয়ই আরো অনেক বেশি ভালো লাগা তৈরি করে। কেমন লাগে? অনেক ভালো লাগে, কারণ আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আর সঙ্গীতের পিছনে আমার মা অনেক বেশি সাপোর্ট করছে, এবং শুধু মা না, মানে আমার ফ্যামিলির সবাই। তারপরে যখন এই সঙ্গীত নিয়ে যখন বিশ্ববিদ্যালয় জীবনে আসলাম, এটা আমার এক কথায় বলতে গেলে একটা স্বপ্ন পূরণ হয়েছে। অবশ্যই অনেক ভালো লাগে। আপনি এখন সঙ্গীত নিয়ে কাজ করছেন, কিন্তু অনেক ছোটবেলা থেকে তো গান শিখেছেন। পরিবারে এমন কেউ ছিলেন যিনি গান শিখতেন, যাকে দেখে আপনার আগ্রহ তৈরি হয়েছে বা অনুপ্রেরণা জুগিয়েছেন, এমন কেউ? মজার ব্যাপার হচ্ছে, আমার ফ্যামিলিতে কেউই গান করে না, মানে এক কথায় গড গিফট। তারপরও আম্মু মানে অনেক বেশি সাপোর্ট করে। একটু একটু আম্মুর কণ্ঠেও শুনতে পাই সুর, কিন্তু তারপর আম্মু প্রকাশ করতে চায় না। বাট দেখা যায় আমি যখন গান শিখি বা আমার একটু ভুল হচ্ছে, আম্মু আমাকে ধরে দিচ্ছে যে হ্যাঁ এটা তো এইভাবে করো, এইভাবে করো, এটা এইভাবে করলে ভালো লাগবে। অনেক মজা লাগে আর কি এই ব্যাপারগুলো। গান গাইবার জন্য সর্বপ্রথম যেটা জরুরি, সেটা হচ্ছে গান শুনবার যে চর্চা, সেটা ছোটবেলা থেকে থাকতে হয়। আপনি ছোটবেলায় কি ধরনের গান শুনতে পছন্দ করতেন? ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শুনতাম, তারপরে বিশেষ করে দেশ গানগুলা বেশি শুনতাম, দেশাত্মবোধক গানগুলো অনেক ভালো লাগতো। তারপরে আধুনিক গান শুনতাম, এবং আমার সব থেকে আইডল হচ্ছে শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন ম্যাম। তার গানগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তার গানগুলো শুনতাম ছোটবেলায় অনেক বেশি। আপনি এখন লেখাপড়া করছেন রবীন্দ্রসঙ্গীত বিভাগে, এবং সেটা তো একটা আলাদা রকমের সাবজেক্ট, বলা যেতে পারে একটা আলাদা জগৎ, কিন্তু আপনি আবার একই সাথে লোকসঙ্গীতও ভালোবাসেন। এই লোকসঙ্গীত শুনবার চর্চাটা ঠিক কবে থেকে তৈরি হলো, বা সেটার প্রতি ভালো লাগাটা কেন? লোকসঙ্গীত ছোটবেলা থেকে অনেক বেশি ভালো লাগতো, কারণ আমার মাটির গানগুলোতে অনেক বেশি টানতো। আচ্ছা, খুবই ভালো লাগতো, সেই জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে করা। আর বিশ্ববিদ্যালয় লাইফে এসে আমার সব থেকে পছন্দের একজন মানুষ আমাদের অনিমা ম্যাম। জি, অনিমা রায়। হ্যাঁ, অনিমা রায় ম্যাম তো আমাদের ক্লাস নেয়,
ম্যামকে এত বেশি ভালো লাগে এবং তার মানে আমার এটা স্বপ্ন হ্যাঁ পূরণ হয়েছে যে সামনে থেকে তার আমি গান শিখতে পারছি। আমাকে ম্যাম অনেক বেশি ভালোবাসে এবং সত্যি। ম্যাম অনেক বেশি প্রশংসা করে। ম্যাম বলবে, দেখা যাচ্ছে ম্যাম যেভাবে আমাকে শিখিয়ে দিচ্ছে বা ক্লাসে শেখাচ্ছে আমি চেষ্টা করি ম্যামের মতো করে গাওয়ার। ম্যাম বলবে, অনুপ্রেরণা দিবে, বলবে হ্যাঁ তুমি তো অনেক ভালো করছো বা অসম্ভব সুন্দর। মানে এমন কি হয় যে অনিমাদিকে দেখে তার মতন করে গাইবার চেষ্টা করেন আপনি? হ্যাঁ চেষ্টা করি, কারণ চেষ্টা করতে তো ক্ষতি নাই। হ্যাঁ, হ্যাঁ। আর আমার এত পছন্দের একটা মানুষ যখন আমার জি। সামনে বসে আমাকে গান শেখাচ্ছে, এটা তো অনেক বেশি ভালো লাগে কাজ করে। অবশ্যই। আমি চেষ্টা তারপরও করি এক সবসময়। একজন মানুষের গায়কী এক এক রকম, এক এক হ্যাঁ। শিল্পীর গায়কী ভিন্ন রকম ভাবে তৈরি করে এবং তার স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাদের জায়গাগুলো তৈরি হয়। এখন একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো আমরা আপনার হ্যাঁ। কণ্ঠে। রিসেন্ট একটা ম্যাম আমাকে গান শিখিয়েছে, এই গানটি আমার খুবই পছন্দের, আমি সেই গানটি করছি। শুনি। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া মরছি পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া মরছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে, মহারাজ একই সাজে। থ্যাংক ইউ। বাহ, সুন্দর। এবং আমাদের দুপুরের আয়োজনে এরকম একটি রবীন্দ্রসঙ্গীত শুনে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, ছোটবেলার কথা শুনছিলাম, প্রথম কার কাছে বা কবে গানের জন্য গিয়েছেন বা তালিম নিয়েছেন? আমার প্রথম গুরু আমার আম্মুর বান্ধবী, আচ্ছা। তার কাছে প্রথম যখন আম্মু দেখতে পেল যে হয়তোবা আমাকে দিয়ে গান হবে, আমি গুনগুন করে গাইতাম। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার আপু নাচ করতো, তো একদিন কারেন্ট যাওয়ার কারণে ও নাচতে নাচতে হঠাৎ করে গান বন্ধ হয়ে হ্যাঁ যায়। বন্ধ হয়ে যায়। আচ্ছা। আমি নাকি এত সুন্দর করে গাচ্ছি গানটা, পরে আম্মু সেদিন থেকে নোটিস করে যে না আমার মেয়ে তো হয়তোবা গান শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে তার বান্ধবীর কাছে আমাকে প্রথম নিয়ে যায়, সেখানে শিখি। এরপর শ্রদ্ধেয় মতিনুর রহমান স্যার, আর এরপর হচ্ছে রংপুরে শিখি জিয়াউল হক লিপু স্যারের কাছে। এরপর তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিখছি। মানে রংপুর থেকে তারপর সরাসরি বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ, চলে আসা। আর রংপুরে থাকতে অনেকগুলো কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করেছেন, সেগুলোর গল্প একটু জানি। আমি 2 বার জাতীয় পুরস্কার পেয়েছি। সেখানে একবার পেয়েছি দেশগানের উপরে এবং আরেকবার পেয়েছিলাম হচ্ছে লোকসঙ্গীতের উপরে। আর এই যে রংপুরে যাওয়া বা হচ্ছে জেলা, তারপর বিভাগ, এইভাবে আস্তে আস্তে যে পর্যায়ক্রমগুলা আস্তে আস্তে যে আসা এবং লাস্ট পর্যন্ত জাতীয় পর্যায়ে আসা, জাতীয় পর্যায়ে এসে আবার প্রথম স্থান অধিকার করা, এবং এই জার্নিগুলোতে সবসময় আমি আমার মাকে পাশে পেয়েছি। আচ্ছা, মানে কোনো- মায়ে নিয়ে আসতেন? হ্যাঁ সব সময়, মানে যেখানেই যাব আমার মা সবসময় আমার সাথে থাকবে, চেষ্টা করতো আমাকে সবসময় এরকম ভাবেই এনকারেজমেন্টের হ্যাঁ, জন্য। একদম। আচ্ছা, তারপর তো জাতীয় পুরস্কারগুলো যখন পেলেন তখন কি ওই সময় এটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে লেখাপড়া করলে আসলে সঙ্গীত বিভাগেই পড়বেন? কারণ শখের বশে তো আমরা অনেক সময় গান শিখি, কিন্তু পরবর্তীতে গিয়ে স্টাডির জন্য হয়তো অন্য কোনো সাবজেক্টে আমি পড়ি, কারণ অনিশ্চয়তার একটা জায়গা আছে। শিল্পী জীবনের নানা রকম স্ট্রাগল থাকে, গল্পগুলো শুনে আমরা অনেক সময় ভয় পাই, পিছিয়ে যাই। সে ব্যাপারটি কখনো কাজ করেছে আপনার মধ্যে? না, আমি পড়াশোনা করতাম কিন্তু তখন ছোট ছিলাম, তো আমি জানতাম না যে আসলে মিউজিক নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। আচ্ছা। যখন আমি এই বিষয়টা জানতে পারলাম যে মিউজিক নিয়েও তো পড়া যাবে, তখন আমার মধ্যে আরও একটু আগ্রহ কাজ করলো যে না, যদি মিউজিক নিয়েই পড়তে পারি তাহলে মিউজিক নিয়েই পড়বো, এবং অবশ্যই আমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে। আর মিউজিক নিয়ে যে পড়তেছি তার মানে এই না যে আমি মিউজিক গান গেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তা না, কারণ আমাকে আদার্সভাবে পড়াশোনা করতে হয়েছে, তারপর না মিউজিক। সেইভাবে আমি মন দিয়ে পড়াশোনা করেছি। আমার একটাই মাথায় ছিল যে না, আমাকে পড়াশোনা করতে হবে এবং মিউজিক নিয়ে যদি আমি করতে চাই অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং আমাকে ঢাকার মধ্যে সরকারিভাবে আমাকে টিকতে হবে। এই
চিন্তাধারাটা সামনে রেখে আমি সবসময় পড়াশোনা একটা অটুটভাবে ছিলাম। এবং সেটা এখনো অব্যাহত এখনো আছে। আছে। সামনে তো পরীক্ষা, হ্যাঁ, সামনে সুতরাং সেটার জন্য একটা জোর প্রস্তুতি হ্যাঁ, চলছে। চলছে। তারপরে সবসময় একটা চিন্তাধারা কাজ করে যে না সামনে তো, আর আমাদের কি সবসময় তো পড়াশোনার মধ্যেই থাকতে হয়। আগে জানতাম না বিশ্ববিদ্যালয়ে হয়তো বা অত পড়াশোনা করতে হয় না। হ্যাঁ। হ্যাঁ, তারপরে মাথায় থাকলো যে না গান টান করবো, পাশাপাশি একটু ঘুরবো ফিরবো, পড়াশোনাও করব। হ্যাঁ। কিন্তু যখন আসলে বিশ্ববিদ্যালয়ে আমার জীবন শুরু হলো, তখন দেখলাম যে না একাডেমিক কাজগুলো এত বেশি স্ট্রং, হ্যাঁ। মানে অনেক টাফ হয়ে যায়। মানে ঘোরাফেরার সময় নাই। একদমই সময় নাই, একদমই সময় নাই, অনেক টাফ। তারপরে দেখা যায় একাডেমিক কাজগুলো ভালোভাবে করতে হচ্ছে, আবার গান করতে হচ্ছে, সবকিছু মিলে আসলে মেনটেন করতে হয়। আচ্ছা, সব সময় যা কিছুই হোক না কেন, যত কিছুই হোক, গান সাথে থাকে। সাথে থাকে। এবং লোকসঙ্গীতের প্রতি আপনার যেহেতু আগ্রহটা আছে, একটি লোকসঙ্গীত আমরা শুনে নিই, তারপর এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা কোন অবশ্যই। গানটি শোনাবেন? আমি এবার যে গানটি করছি এটি আমার মৌলিক একটি গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন হাফিজ বাউলা ভাই, সেই গানটি করছি। একটাই দুঃখ পুষি সদাই মনেরই গহীনে, একটাই দুঃখ পুষি সদাই মনেরই গহীনে, মনের মানুষ নাই রে ভবে কান্দি রে গোপনে, আমার মনের মানুষ নাই রে ভবে কান্দি রে গোপনে, যারে আপন ভেবেছিলাম নিজের মতো করে, মনটাই আমার ভাঙ্গা দিয়া চলে গেছে দূরে, ও সে চলে গেছে দূরে, যারে আপন ভেবেছিলাম নিজের মতো করে, মনটাই আমার ভাঙ্গা দিয়া চলে গেছে দূরে, আর কারে করিব বিশ্বাস ভাবনিব কার সহনে, মনের মানুষ নাই রে ভবে কান্দি রে গোপনে, আমার মনের মানুষ নাই রে ভবে কান্দি রে গোপনে। সুন্দর। মনের মানুষ নাই বলে আসলে কি কান্নাকাটি করা হয়? একদমই না, কারণ এই গানগুলো আসলে গাইতে ভালো লাগে, হ্যাঁ। কেন জানি না একটা মন থেকে টান আসে। হ্যাঁ, একটা অনেক আবেগ ভালো লাগে। আবেগ আবেগ কাজ করে, হ্যাঁ। কতগুলো মৌলিক গান এখন পর্যন্ত করা হয়েছে? আমার 15টার বেশি হবে। তাহলে তো বেশ অনেকগুলো। হ্যাঁ। প্রথম মৌলিক গান কোনটা ছিল? প্রথম মৌলিক গান করেছি, গানটি লিখেছিল আহমেদ খসরু ভাইয়া, এবং তার কথা আসলে না বললেই না, কারণ আমি মনে করি যে একটা শিল্পীর জন্য মৌলিক গান অত্যন্ত বেশি জরুরি। অবশ্যই। কারণ মৌলিক গান ছাড়া একজন শিল্পী অসম্পূর্ণ। তো প্রথম আমাকে আহমেদ খসরু ভাই সুযোগটা দিয়েছিল, তার লেখা গান দিয়ে আমার প্রথম যাত্রা শুরু। তারপর এক এক করে হ্যাঁ, এক এক করে 15টি গান। বাড়ছে। এগুলোকে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে না কিভাবে আসলে হ্যাঁ, প্রকাশিত মিউজিক হয়েছে? ভিডিও আকারে করেছি, কিন্তু হয় না মানুষের তো প্রথমে একটা শুরু থাকতে হয়। হুম। তো শুরু যখন আমার শুরু হইলো, তারপর আস্তে আস্তে মুভিতেও প্লেব্যাক করে ফেললাম। আচ্ছা। তারপরে মুভিতে প্লেব্যাক করছি, এই তো রিসেন্ট মুভিতে রিলিজ হয়েছে ট্রাপ মুভিতে, এবং এই মুভিতে অভিনয় করেছে আমার খুবই পছন্দের একজন মানুষ, অপু দিদি, অপু বিশ্বাস, আমাদের পছন্দের সবার অপু বিশ্বাস, এবং জয় চৌধুরী ভাইয়া অভিনীত ট্রাপ মুভিতে রোমান্টিক একটি গান ছিল। গানটি আমি বেলাল খান ভাইয়ের সাথে গিয়েছিলাম। বাহ, তাহলে তো চমৎকার একটা অভিজ্ঞতা। হ্যাঁ, একদম। মানে একজন শিল্পীর কিন্তু সব থেকে বড় স্বপ্নের জায়গা থাকে চলচ্চিত্র, সব থেকে বড় মাধ্যম, এবং সেখানে গান করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপনার কি একটু নার্ভাসনেস কাজ করেছে প্রথম যখন কাজ করতে গিয়েছেন? না, আমি যখন প্রথম শুনলাম যে এটা একটা মুভিতে যাবে গানটা, আমাকে অফার করেছিল আশিক ভাইয়া। তো আমাকে বলল যে নুসরাত, তুমি তো অনেক ভালো গান করো, তো এবার কিন্তু তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি এবার একটা মুভিতে গান করবে। আমি তো শুনে একদম এক্সাইটেড হয়ে গেছি যে আল্লাহ, তার মানে বড় পর্দায় যাচ্ছে আমার গান। তারপরে গেলাম, একটু তো নার্ভাসনেস কাজ করতেছিল যে আসলে প্রপারলি ভাবে আমি গাইতে পারবো কিনা। আচ্ছা। তবে আশিক ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখন আমি গানটার ভয়েস দেই তখন বেলাল খান ভাইয়া ছিল দেশের বাইরে। আচ্ছা। তো বেলাল খান ভাইয়ার যেহেতু শো ছিল, উনি তো ওনার পার্ট গিয়ে উনি চলে যায়।
তারপর আমি যাই, যাওয়ার পরে যখন আমি গানটা ভয়েস দিই, তারপরে যখন ভাইয়ের সাথে আমার দেখা হইলো রেকর্ডিংয়ের কয়েকদিন পর, তখন বেলাল খান ভাইয়া বলতেছে তুমি পিচ্চি গাইছো এই গান। আমি তো মানে শুনে একদম হেসে দিয়েছি। মানে এটা একটা কমপ্লিমেন্টের হ্যাঁ, মতন। মানে ভাইয়া তো জাস্ট অডিও শুনেছে, হ্যাঁ। মানে অডিওতে একদম ম্যাচিউরড লেগেছে। যখন আমাকে সামনে থেকে দেখেছে বলে এই পিচ্চি গেয়েছে গান, এই আশিক ভাই এই পিচ্চি গেয়েছে গান, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি বললাম হ্যাঁ ভাই আমি গেয়েছি। বলছে তুমি অনেক সুন্দর গেয়েছো। এই যে এত সুন্দর সুন্দর কথা, হ্যাঁ। কাজের স্বীকৃতি মনে হয় এটাই। আর যখন প্রেক্ষাগৃহে সবাই মানে বসে মুভিটা দেখতেছিলাম, দেখতে দেখতে যখন হঠাৎ করে গানটা সামনে আসলো, মানে আমি তো একদম কান্না করে দিচ্ছি যে এত বড় পর্দায় আমার গান বাজতেছে, আবার মানুষ শুনতেছে। আচ্ছা। মানে আমার কাছে সত্যি অনেক বাবা মা ভালো কি লাগে। বলেছেন? আমার আব্বু আম্মু তো অনেক খুশি, তারা তো বিশ্বাসই করতে পারে না। আমার আব্বু আম্মু, তবে হয় না যে অনেকের ফ্যামিলিতে আছে গান দিয়ে সাপোর্ট করে না বা অনেক জড়তা থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ আমার বাবা মা ভাই বোন অর্থাৎ আমার ফ্যামিলির যারা আছে সব সময় আমাকে সাপোর্ট করবে, সব সময় আমাকে বলবে হ্যাঁ তুমি তো এই গানটা অনেক ভালো করেছো, মানে বলবে ভালো মন্দ সব বলবে, হ্যাঁ এটা কিন্তু মা এটা কিন্তু আরো একটু সুন্দর করে আবেগ দিয়ে গাবে তুমি। আমার মা সব সময় আমার সাথে, এবং বাবা তো আরো আছে, বাবা তো চমৎকার। একদম। আর আমার বাবা যদি শোনে যে হ্যাঁ আজকে আমার মেয়ের এই চ্যানেলে প্রোগ্রাম আছে, আমার বাবা কি করবে আগের দিনে ওই চ্যানেল দিয়ে বসে থাকবে। আমি আমার বাবাকে বলি যে বাবা আজকে তো না, প্রোগ্রাম তো কালকে হবে। বলে না আমি আজকেই দিয়ে রাখবো, চ্যানেল একদম কিন্তু নড়াচড়া করা যাবে না, এই চ্যানেলে হ্যাঁ, থাকতে এই চ্যানেলে হবে। রাখতে হবে। আচ্ছা, আপনি এবং যখন আমি দেখবো। চলচ্চিত্রের যেই গানটা করলেন তার পরবর্তীতে কি চলচ্চিত্রের গানের জন্য বা প্লেব্যাকের জন্য আরো হ্যাঁ, সুযোগ এসেছে? সুযোগ এসেছে, কারণ হচ্ছে অপুদির প্রোডাকশন থেকে আমাকে বলেছে, এবং অপুদি বলেছে যে আমার প্রোডাকশন থেকে আমি বেশ কিছু মুভি রিলিজ করব, তো অবশ্যই তোমাকে কিন্তু করতে হবে। এই পর্যন্ত আছে এবং গান সবকিছু রেডি হচ্ছে এবং আমাকে জানানো হবে। আমিও আবার একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত, সবকিছু মিলে পরীক্ষাটা শেষ হলে তারপর একদম আবার পূর্ণ মনোযোগ দিয়ে কাজ হ্যাঁ, করা চলবে। যাবে। আর এমনিতে কি পরিকল্পনা আছে? এখন তো প্রত্যেক শিল্পীরই দেখা যায় ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলে নিজের গানগুলো রিলিজ দেয়। আপনার ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করার ইচ্ছা? আমি আসলে এখনো এভাবে চিন্তা ভাবনা করিনি, কারণ আমার ইচ্ছা আছে যে আমার আসলে মৌলিক গানের সংখ্যা বা আমার কাজ এটা আগে ভারী হোক। আমি আগে নিজেকে আরো মেলে ধরতে পারি, আরো ভারী হোক, আমার গানের সংখ্যা বৃদ্ধি হোক, তারপরে চিন্তা ভাবনা। যদি আমার লাক ভালো থাকে তাহলে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেল হোক বা হচ্ছে আমার হয় না যেভাবে মানুষ এখন প্ল্যাটফর্মগুলোতে প্রেজেন্ট করতেছে, এগুলা নিয়ে এখনো কোনো কিছু চিন্তা করিনি, কারণ আমার এখন চিন্তা যে আমাকে কাজ করতে হবে, হ্যাঁ, অনেক আর বেশি কাজ নিজেকে করতে হবে। সমৃদ্ধ করতে হবে। হ্যাঁ, এখনো এটা। তো শেখার অনেক কিছু আছে। অনেক শেখার আছে, অনেক। এখনো মনে হয় যে না আমি কিচ্ছু পারি না, কিন্তু যখন স্যার ম্যামরা বলে যে দেখো তোমাদের কিন্তু সবে শুরু, তোমাদের আরো অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক চেষ্টা করতে হবে এবং অনেক গান শুনতে হবে। যখন তোমরা একটা গান শুনবা তখন তোমরা বুঝতে পারবা হ্যাঁ আমাদেরকে তো এই জায়গাটা এইভাবে গেতে হবে। অবশ্যই। হ্যাঁ, তখন স্যার ম্যামদের সব সময় আমাদের অভিজ্ঞতা দিয়ে সেই জায়গাগুলো আরো অনেক হ্যাঁ, পরিষ্কার হবে। চেষ্টা করি। এই যে মেধা, পরিশ্রম, সততা সবকিছু এক জায়গায় করে একজন শিল্পী তৈরি হয়, সেই শিল্প সত্তাটা আপনার মধ্যে সবসময় অটুট থাকুক এই প্রত্যাশা করছি। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো। যে প্লেব্যাকের কথা বলছিলাম সেই গানটি কি আমরা একটু গুনগুন করে শুনবো? হ্যাঁ, সেটা তাহলে সেটাই শুনি। শোনাচ্ছি। গানটি লিখেছে স্বপন হাসান ভাইয়া এবং টিউন অ্যান্ড মিউজিক করেছে আশিক ভাই। আমি সেই গানটি করছি। শুনি। ও এত কাছে এসে এত ভালোবেসে নিলে আমাকে জড়িয়ে, হারিয়েছি আমি আজ তোমাতে, তোমার চোখে নিরে ভালোবাসি আমি কত যে তোমায়, কাছে সে দেখো না, এই চোখে দু চোখে রেখে দেখো না, চুপি চুপি মনের কথা বলো না, আমায় ভালোবাসো না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আর ক্যামেরার পিছনে যারা আছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপু তোমাকে আরও বেশি ধন্যবাদ, তুমি এত সুন্দর করে একটা প্রোগ্রাম প্রেজেন্ট করলে, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।